আজকের ঘটনাটি কিন্তু একটু অন্যরকম। কারণ আজকের ঘটনায় আছে একজন মানুষের মৃত ঘোষণা করা, ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া, তারপর সেই মৃত মানুষটির চোখ নড়ে ওঠা, বুকের ভেতর হার্টবিট পাওয়া, তারপর হাসপাতাল থেকে বেঁচে ফিরে আসা। আপনারা ভাবছেন এখানেই হয়তো ঘটনা শেষ। না ভাই, এখান থেকে এই ঘটনাটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর সেই মানুষটির পেছনে কি যেন লেগে যায়। নৌকার মধ্যে অন্ধকার পানির ওপর একজন মাঝিবিহীন নৌকা ১.৫ ঘন্টা ধরে একই জায়গায় ঘুরতে থাকা, তারপর একটা জোড়া আম গাছ, অসংখ্য ইঁদুর আর এমন দুটো অপশক্তি যাদের একজনের দাবি ছিল ওকে আমরা নিয়ে যাব। তো আজকের ঘটনাটা একটু সময় নিয়ে শুনবেন, কারণ শেষের ঘটনা না শুনলে আপনি বুঝতেই পারবেন না কেন একজন মানুষকে বারবার মৃত্যুর দিকে টেনে নেওয়া হচ্ছিল। ঘটনাটি ঘটেছিল প্রায় ২০০১ সালের দিকে বরিশালের একটি প্রত্যন্ত এলাকায়। তখন সেই এলাকায় একটি বড় ব্রিজ নির্মাণের কাজ চলছিল। ব্রিজটি তৈরি হচ্ছিল একটি খালের উপর। খালটা খুব বড় ছিল না, কিন্তু বর্ষাকালে পানিতে ভরে যেত। আর খালের দুই পাশে ছিল দুটি আলাদা এলাকা। একদিকে ছিল পুরনো বাজার, অন্যদিকে ছিল একটা শ্মশান ঘাট। দিনের বেলা জায়গাটা একেবারে স্বাভাবিক, মানুষ চলাফেরা করত, নৌকা চলতো, বাজারের লোকজন থাকতো। কিন্তু সন্ধ্যার পর জায়গাটা একেবারে বদলে যেত। সূর্য ডোবার পর মানুষজন ওই দিকে খুব একটা যেত না, বিশেষ করে শ্মশান ঘাটের পাশের রাস্তা। স্থানীয়রা বলতো রাতের ওই রাস্তা ভালো নয়। কেউ কেউ বলতো রাতে নৌকা নিয়ে ওই খাল পার হওয়া ঠিক না। আবার কেউ বলতো শ্মশান ঘাটের পাশে কিছু একটা আছে। তবে এসব কথাকে সবাই বিশ্বাস করতো না, কারণ নির্মাণ কাজ চলছিল। শ্রমিকদের প্রতিদিনই সেখানে থাকতে হতো। এই নির্মাণ কাজের একজন গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন রাকিব। বয়স তখন ২৭ বছর, শান্ত স্বভাবের মানুষ, কাজের ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল। তার সঙ্গে আরও অনেক শ্রমিক কাজ করত। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ চলত। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই কাজ চলছিল। ব্রিজের পাইলিংয়ের কাজ, একটার পর একটা পাইপ বসানো হচ্ছিল। সেদিনের কাজটা বেশ ভালোই এগোচ্ছিল। বিকেলের দিকে হঠাৎ কাজ শেষ হয়ে গেলে, সময় তখন আনুমানিক বিকেল ৫টা, শ্রমিকরা একে একে কাজ গুছিয়ে নিচ্ছে। কেউ যন্ত্রপাতি সরাচ্ছে, কেউ রড সরাচ্ছে, কেউ দড়ি গুছাচ্ছে। আর কয়েকজন তখন বলল, চলেন ভাই, খালে একটু গোসল করে আসি। এই গোসলের ব্যাপারটা নতুন কিছু ছিল না। প্রায় প্রতিদিনই তারা কাজ শেষে খালে গোসল করত। পাইলিংয়ের উপর উঠে সেখান থেকে পানিতে লাফ দিত। তারপর সবাই মিলে কিছুক্ষণ পানিতে থাকতো। বাকিরাও সেদিন পাইলিংয়ের উপর উঠে দাঁড়ালো। একজন শ্রমিক বলল, রাকিব ভাই, আজকে কিন্তু আগে লাফ দেবেন না, আমরা আগে নামবো। রাকিব হাসলো, বলল, আরে যাও তো, আমি তো তোমাদের থেকে কম সাহসী না। কথা বলতে বলতে রাকিব পাইলিংয়ের কিনারায় গেল, নিচে তাকালো। খালের পানি তখন বেশ শান্ত ছিল। সে লাফ দেওয়ার জন্য শরীর সামনের দিকে ঝুঁকালো। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা শব্দ হলো। একটা মোটা লোহার রড আচমকা নড়ে উঠে রাকিবের কপালে প্রচণ্ড জোরে আঘাত করলো। রাকিব এক মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তারপর নড়াচড়া বন্ধ, কথা বন্ধ, চোখ বন্ধ, শরীর শক্ত হয়ে গেল। শ্রমিকরা চিৎকার করে উঠল, রাকিব ভাই, রাকিব ভাই। কেউ তার মুখে পানি দিল, কেউ শরীর নাড়ল, কেউ তার নাম ধরে ডাকতে লাগলো। কিন্তু কোনো সাড়া নেই। তাকে দ্রুত নিচে নামানো হলো। তারপর একটা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর ডাক্তার মাথা নেড়ে বললেন, ও আর নেই। একটা মানুষ যে কয়েক মিনিট আগেও সবার সঙ্গে কথা বলছিল, সে এখন মৃত। হাসপাতালের করিডোরে কান্নার শব্দ। শ্রমিকরা স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছে না। ঘটনাটি জানানো হলো কোম্পানির মালিক হাবিব সাহেবকে। তিনি তখন অন্য এলাকায় ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিলেন। এদিকে রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু হলো। সবাই ধরে নিয়েছে রাকিব মারা গেছে। কিন্তু একটা বিষয় তখনও কেউ জানতো না, যে মানুষটাকে মৃত বলা হচ্ছে সে আসলে তখনও পুরোপুরি মারা যায়নি। রাত বাড়ছে,
হাসপাতালের করিডোর প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। মর্গের দিক নিয়ে যাওয়া হলো রাকিবের মরদেহ। সেখানে আরও কয়েকটি মরদেহ ছিল। সেদিন ময়না তদন্তের চাপও ছিল। রাকিবের মরদেহ সিরিয়ালে রাখা হলো। সব কিছু প্রস্তুত। ডাক্তাররা কিছুক্ষণ পর কাজ শুরু করবেন। এর মধ্যেই হাবিব সাহেব হাসপাতালে এসে পৌঁছালেন। তিনি সরাসরি মর্গের দিকে গেলেন। সঙ্গে ছিলেন সাইটের একজন ইঞ্জিনিয়ার। মর্গের দরজা খুলে তারা ভেতরে ঢুকলেন। চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা পরিবেশ, সাদা কাপড়ে ঢাকা কয়েকটি মরদেহ। হাবিব সাহেব ধীরে ধীরে রাকিবের কাছে গেলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি কিছু একটা দেখতে পেলেন। প্রথমে বিশ্বাস করতে পারলেন না। রাকিবের মুখের দিকে তাকিয়ে তিনি দেখলেন বাম চোখটা নড়ছে। হাবিব সাহেব কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর আবারও কাছে গেলেন, চোখের দিকে তাকালেন, আবারও নড়ল। এবার তার বুক ধড়ফড় করতে লাগলো। তিনি পাশে থাকা ইঞ্জিনিয়ারকে বললেন, তুমি কি দেখেছো? ইঞ্জিনিয়ারও তাকালো, বলল, স্যার, চোখটা কি নড়লো নাকি? দুইজনই চুপ। এরপর হাবিব সাহেব দেখলেন রাকিবের ডান হাতের একটা আঙ্গুল সামান্য নড়ছে। তিনি সঙ্গে সঙ্গে মোবাইল বের করলেন, একজন পরিচিত ডাক্তারকে ফোন করলেন। বললেন, ভাই, একটা অদ্ভুত ঘটনা হয়েছে। ডাক্তার বললেন, কি হয়েছে? হাবিব সাহেব বললেন, যাকে মৃত বলা হয়েছে তার চোখ নড়ছে। ডাক্তার প্রথমে হয়তো বিশ্বাসই করেননি। তিনি বললেন, বুক চেক করে দেখেন হার্টবিট আছে কিনা। হাবিব সাহেব ফোন কানে রেখেই রাকিবের বুকের কাছে কান রাখলো। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তিনি আবার কান রাখলেন। তারপর খুব ক্ষীণ একটা শব্দ, ধুক করে। কিছুক্ষণ পর আবারও ধুক করে শব্দ হলো। হাবিব সাহেব চমকে উঠলেন। তিনি বললেন, ভাই, হার্টবিট আছে, ও বেঁচে আছে। ফোনের ওপাশ থেকে ডাক্তার বললেন, 1 সেকেন্ডও দেরি করবেন না, ওকে এখনই মর্গ থেকে বের করে হাসপাতালে নিয়ে যান। হাবিব সাহেবের লোকজন দৌড়ে গেল। রাকিবকে মর্গ থেকে বের করা হলো। তারপর দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা চিকিৎসা শুরু করলেন। কয়েক ঘন্টা ধরে চিকিৎসা চলল। রাত পার হলো, পরের দিনও চিকিৎসা চলল। আর আশ্চর্যের বিষয়, রাকিব ধীরে ধীরে সাড়া দিতে শুরু করলো। তারপর কয়েকদিন পর সে চোখ খুলল, মুখ দিয়ে শব্দ বের হলো। ডাক্তাররা তাকে জিজ্ঞেস করলেন, আপনি শুনতে পাচ্ছেন? রাকিব খুব আস্তে মাথা নাড়ল। কয়েকদিন পর তার অবস্থা আরও ভালো হলো। প্রায় 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর সে হাঁটতেও শুরু করলো। মৃত ঘোষণা করা একজন মানুষ আবার নিজের পায়ে দাঁড়ালো। কিন্তু রাকিব যখন সুস্থ হয়ে উঠল, তখন একটা বিষয় তাকে বারবার ভাবাচ্ছিল। সে বারবার বলতো, আমি যখন জ্ঞান হারাই তখন একটা অদ্ভুত জিনিস অনুভব করেছিলাম। ডাক্তাররা বিষয়টাকে গুরুত্ব দেননি, কিন্তু রাকিবের নিজের মনে হচ্ছিল তার সঙ্গে কিছু একটা ঘটেছিল। আর সেই কিছু একটা তার সঙ্গে এখানেই শেষ হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডাক্তার বললেন, আপনাকে নিয়মিত ড্রেসিং করতে হবে, 3 দিন পর পর চেক আপ করতে হবে। রাকিব আবার কর্মস্থলের কাছাকাছি ফিরে গেল। তবে এবার সে একা থাকতো না, তার সঙ্গে থাকতো তার বন্ধু জামাল। জামালের বয়স প্রায় 30, সাহসী ছেলে, কোনো কিছুতেই সহজে ভয় পেত না। তার বাড়ি ছিল পিরোজপুরের মাঠবাড়িয়ায়। জামালের বাবা ছিলেন একজন পরিচিত কবিরাজ। ছোটবেলা থেকে সে বাবার কাছেই বড় হয়েছেন। বিভিন্ন তাবিজ, কবচ, মন্ত্র, দোয়া, এই ধরনের অনেক বিষয় সে দেখেছে। তবে জামাল নিজে এসব নিয়ে খুব বেশি কথা বলতো না। রাকিবও তাকে এসব জিজ্ঞেস করতো না। কিন্তু ঘটনার পর জামালের ওপর রাকিবের একটা আলাদা ভরসা তৈরি হয়েছিল। হাসপাতালে যাওয়ার জন্য দুজনকে খাল পার হতে হতো। সেখানে একটা নৌকা ছিল, মাঝিও পরিচিত। প্রতিদিন সকালে তারা নৌকা নিয়ে যেত, ডাক্তার দেখাতো, ড্রেসিং করত, তারপর আবার ফিরে আসতো। এভাবেই কয়েকদিন কেটে গেল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু একদিন রাতটা ছিল অন্যরকম। সেদিন হাসপাতালে রোগীর চাপ ছিল অনেক বেশি। রাকিবের চেক আপ শেষ হতে দেরি হয়ে গেল। ড্রেসিং শেষ করতে করতে রাত হয়ে গেল। হাসপাতাল থেকে বের হওয়ার সময় প্রায় রাত 10টা। দুজন দ্রুত বাজারের দিকে ফিরল, কিন্তু বাজারে এসে দেখল দোকানপাট বন্ধ, রাস্তা ফাঁকা, কোথাও মানুষ নেই। শুধু একটা ছোট্ট দোকানের সামনে একজন দারোয়ান বসেছিল। দারোয়ান তাদের দেখে বলল, বাবারা,
এত রাতে কোথায়? রাকিব বলল, চাচা ওপারে যাব, আমাদের কর্মস্থল ওইদিকে। দারোয়ান একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আজ রাতে যেও না। রাকিব বলল, কেন? দারোয়ান বলল, এই সময় ওই ঘাট ভালো না, অনেক রাত হয়ে গেছে, তোমরা আজকে এখানে থাকো। জামাল হাসলো, বলল, চাচা আমরা তো প্রতিদিনই যাই, কোনো সমস্যা হয় না। দারোয়ান এবার একটু নিচু গলায় বলল, দিনের কথা আর রাতের কথা আলাদা বাবা, বিশেষ করে শ্মশান ঘাটের দিকটা ওই সময় কেউ যায় না। জামাল বলল, কাকা আল্লাহ ভরসা, আমরা চলে যাব। দারোয়ান আর কিছু বলল না, শুধু বলল, যাও কিন্তু সাবধানে যেও। দুজন ঘাটের দিকে হাঁটা শুরু করলো। রাত তখন 10:30টার কাছাকাছি। চারপাশে কোনো মানুষ নেই। হাঁটতে হাঁটতে তারা শ্মশান ঘাটে পৌঁছালো। ঘাটে এসে দুজনই থেমে গেল, কারণ কোনো নৌকা নেই। রাকিব বলল, আজ নৌকা নেই কেন? জামাল চারপাশে তাকালো, তারপর জোরে ডাকলো, মাঝি কাকা, এই মাঝি কাকা, ওপারে যাব। কোনো উত্তর নেই। আবার ডাকলো, মাঝি কাকা। কিছুক্ষণ পর দূর থেকে পানিতে বৈঠার শব্দের মতো একটা শব্দ ভেসে এলো। রাকিব বলল, জামাল ভাই, মাঝি আসছে। কিন্তু জামাল কিছু বলল না। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা নৌকা দেখা গেল। নৌকাটা ঘাটের দিকে আসছে, আর কাছে আসতেই রাকিবের বুক কেঁপে উঠল, কারণ নৌকায় কেউ নেই, একজন মাঝিও নেই। নৌকা নিজে নিজেই ঘাটের কাছে এসে থামলো। রাকিব বলল, ভাই এটা কি? জামাল শান্ত গলায় বলল, ভয় পাবেন না, নৌকায় ওঠেন। রাকিব বলল, মাঝি কোথায়? জামাল বলল, জানি না, কিন্তু এখন আমাদের ওপারে যেতে হবে। তারপর জামাল খুব শক্ত গলায় বলল, আপনি আমাকে শক্ত করে ধরে থাকবেন, আমাকে কোনোভাবেই ছাড়বেন না, যাই ঘটুক না কেন, কোনো কথা বলবেন না। রাকিব বলল, কেন? জামাল বলল, শুধু আমার কথা শুনবেন, আর কিছু জিজ্ঞেস করবেন না। রাকিব বুঝতে পারল জামাল হয়তো কিছু একটা টের পাচ্ছে। দুজন নৌকায় উঠল। জামাল বইটা হাতে নিল, নৌকা ঠেলে দিল, নৌকা নদীতে নামলো। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, তারপর কিছু দূর গিয়ে নৌকাটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। জামাল বইটা চালাচ্ছে, কিন্তু নৌকা সামনে যাচ্ছে না। রাকিব বলল, কি হলো? জামাল বলল, চুপ করো। আবার বইটা চালালো, নৌকা আবার ঘুরলো। একই জায়গায় রাকিব চারপাশে তাকালো। কোনো আলো নেই, কোনো নৌকা নেই, শুধু কালো পানি আর দূরে শ্মশান ঘাটের অন্ধকার। জামাল এবার জোরে বইটা চালাতে লাগলো, কিন্তু লাভ হলো না, নৌকা সামনে যাচ্ছে না। রাকিব বলল, ভাই আমরা কি ঘুরছি? জামাল বলল, চুপ করে বসেন। রাত বাড়তে লাগলো। 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, একটানা 1 ঘন্টা নৌকা যেন একই জায়গায়। কিন্তু রাকিব তখনও জানতো না তার পাশে বসে থাকা জামাল আসলে কি দেখছেন। প্রায় 1.5 ঘন্টা ধরে নৌকাটা চলল, কিন্তু রাকিবের কাছে মনে হচ্ছিল মাত্র কিছুক্ষণ হয়েছে। অন্যদিকে জামালের শরীর ঘামে ভিজে গেল। শীতের রাত, তারপরও ঘাম। রাকিব জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? জামাল কোনো উত্তর দিল না। তার চোখ সামনে, 2 হাত শক্ত করে বইটা ধরে আছে। হঠাৎ সে বলল, ভাই আমাকে শক্ত করে ধরেন। রাকিব তাকে আরো শক্ত করে ধরল। ঠিক তখন জামাল সামনে তাকিয়ে বলল, কে? রাকিব অবাক হয়ে গেল, বলল, কাকে বলছিস? জামাল বলল, তুমি দেখতে পাচ্ছ না? রাকিব বলল, কি? জামাল কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সে বলল, তুমি কিছুই দেখবে না, তুমি শুধু আমাকে ধরে থাকো। রাকিব তখন ভয়ে চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল জামাল এমন কিছু দেখছে যেটা সে দেখতে পাচ্ছে না। জামাল পরে যে কথাটা বলেছিল সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে বলেছিল, নৌকার মধ্যে হঠাৎ একজন দাঁড়িয়েছিল, পুরুষ মানুষ, চেহারাটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক। সে জামালের দিকে তাকিয়ে বলছিল, তুই যেতে পারিস। জামাল কোনো উত্তর দেয়নি। সে আবার বলেছিল, তোর বন্ধুকে রেখে যা। জামাল এবার বলছিল, না, সে আমার সঙ্গে যাবে। অদৃশ্য সত্তাটি বললেন, ও আমার। জামাল বলেছিল, ওকে ছাড়ো। সত্তাটি বলেছিল, ওকে আমি অনেক দিন ধরে দেখছি। জামাল তখন বুঝতে পারে ঘটনা শুধু আজকের নয়, রাকিবের দুর্ঘটনার দিন থেকেই
কিছু একটা তার পেছনে আছে। জামাল পরে বলেছিল সেই সত্তাটি নাকি বলেছিল রডের আঘাতটাও দুর্ঘটনা ছিল না, হাসপাতালে যাওয়ার সময়ও সে সঙ্গে ছিল, এমনকি মর্গ পর্যন্ত। সে রাকিবকে অনুসরণ করেছিল। রাকিব তখন মর্গের ঘটনা জানতো না, কিন্তু জামাল জানতো না কেন এই অদৃশ্য শক্তি তাকে ছাড়ছে না। সেই সময় হঠাৎ বৈঠাটা জামালের হাত থেকে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। জামাল শক্ত করে ধরে রাখে, তার হাত কাঁপতে থাকে, শরীরে আঁচড়ের মতো দাগ পড়ে, কিন্তু রাকিব কিছুই দেখতে পায় না। সে শুধু শুনতে পায় জামাল কারোর সঙ্গে কথা বলছে। রাকিব বলল, ভাই, কার সঙ্গে কথা বলছো? জামাল বলল, চুপ, আর কথা বলবেন না। তারপর জামাল মন্ত্র পড়তে শুরু করে, ধীরে ধীরে, তারপর জোরে, তারপর আরও জোরে। অদৃশ্য শক্তিটা যেন ক্রমেই রেগে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত জামাল নৌকা চালাতে সক্ষম হলো। নৌকা ধীরে ধীরে ওপারের দিকে এগিয়ে গেল, আর 1.5 ঘন্টা পর নৌকা ঘাটে বসল। রাকিব নৌকা থেকে নামলো, কিন্তু জামাল তখনও পেছনে তাকিয়ে ছিল। রাকিব বলল, কি দেখছিস? জামাল বলল, কিছু না, চল। কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটেছে। ওপারে এসে তারা ভাবল মাঝির বাড়িতে গিয়ে তাকে ধন্যবাদ দিয়ে আসব, কারণ নৌকাটা তারই ছিল। তারা মাঝির বাড়ির কাছে গেল, দরজায় ডাক দিল। কিছুক্ষণ পর মাঝি বের হলো। রাকিব বলল, কাকা, আমরা এতক্ষণ ডাকলাম, আপনি এলেন না কেন? মাঝি অবাক হয়ে বলল, আমি তো আসিনি। রাকিব বলল, কি বলেন? আপনার নৌকায় করে তো আমরা এলাম। মাঝি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আমার নৌকা? রাকিব বলল, হ্যাঁ। মাঝি এবার বলল, বাবা, আমি তো নৌকা ঘাটে রেখে বাসায় ছিলাম। আমি তোমাদের একটা ডাক শুনেছিলাম, তারপর আর কিছুই শুনিনি। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তারা যখন ঘাটে ডাকছিল তখন তারা অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু মাঝি বলেছে সে শুধু একবার ডাক শুনেছে। আর নৌকা? মাঝি বলল, আমার নৌকা তো অনেকক্ষণ আগেই ঘাটে বাঁধা ছিল। রাকিব আর জামাল একে অপরের দিকে তাকালো। জামাল তখনও চুপ। মাঝি বলল, তোমরা এত রাতে ওই ঘাটে গেলে কেন? জামাল বলল, কাজ ছিল। মাঝি বলল, রাতের ওই সময় ওখানে যেও না বাবা, বিশেষ করে শ্মশান ঘাটে। রাকিব পানি চাইল, কিন্তু জামাল তাকে থামিয়ে দিল, বলল, না, আগে বাসায় যাই। মাঝির বাড়ি থেকে বের হয়ে রাকিব আর চুপ থাকতে পারল না। সে বলল, জামাল, এবার বলো তো কি হয়েছিল? জামাল বলল, তুমি দেখতে পাওনি? রাকিব বলল, কি? জামাল বলল, নৌকার মধ্যে কেউ ছিল। রাকিব থমকে গেল। জামাল বলল, ও তোমাকে নিতে চেয়েছিল। রাকিবের মুখ শুকিয়ে গেল। সে বলল, কে? জামাল বলল, আমি জানি না, কিন্তু ও বলছিল তুই ওকে রেখে যা। রাকিব বলল, আর তুই? জামাল বলল, আমি বলেছি ওকে নিয়ে আমি যাব। তারপর জামাল বলল, ও আমাকে বলেছে রডের আঘাতের দিন থেকেই সে রাকিবের পেছনে। রাকিবের বুকের ভেতর কেমন একটা চাপ অনুভূত হলো, কারণ সেই কথাগুলো শুনে তার মনে পড়ল দুর্ঘটনার ঠিক আগে সে পাইলিংয়ের উপর দাঁড়িয়ে ছিল। তার মনে হয়েছিল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে তখন পেছনে তাকিয়েছিল, কেউ ছিল না। আজ এতদিন পর জামালের কথা শুনে সেই ঘটনা তার মনে পড়ে গেল। মাঝির বাড়ি থেকে বের হয়ে তারা আবার হাঁটা শুরু করলো। রাত তখন আরও গভীর। রাস্তার পাশে বাচ্চার, চারপাশে কুয়াশা। দুজন পাশাপাশি হাঁটছে। রাকিব মাঝে মাঝে পেছনে তাকাচ্ছে, কিন্তু কিছুই নেই। জামাল বলল, পিছনে তাকাবেন না। রাকিব বলল, কেন? জামাল বলল, শুধু সামনে তাকান। কিছু দূর যাওয়ার পর তারা বাজার পার হলো। তারপর সামনে দেখা গেল দুটি বিশাল আম গাছ। দুটো গাছ পাশাপাশি, যেন একটা আরেকটার সঙ্গে জড়িয়ে আছে। জামাল হঠাৎ থেমে গেল। রাকিব বলল, কি হলো? জামাল বলল, কিছু না, চলুন। তারা সামনে এগোলো, কিন্তু কয়েক পা যাওয়ার পর আবার একই জায়গায় এসে দাঁড়ালো।
রাকিব বলল, আমরা কি ভুল পথে যাচ্ছি? জামাল বলল, না। আবার চেষ্টা করলো, সামনে গেল, আবার একই গাছ। রাকিব বলল, এটা কিভাবে সম্ভব? পেছনে তাকালো, দেখলো পেছনে একটা পুরনো তুলা গাছ, আর তার নিচে অসংখ্য ইঁদুর। শুধু কয়েকটা নয়, শত শত, হাজার হাজার যেন। ইঁদুরগুলো চারপাশ থেকে বেরিয়ে আসছে। রাকিব চিৎকার করে উঠল, ভাই! জামাল বলল, চুপ, পা নিচে রাখবেন না। রাকিব বলল, কি বলছিস? জামাল বলল, আমার পিঠে ওঠেন। রাকিব বলল, আমি? জামাল বলল, হ্যাঁ, দ্রুত। রাকিব কোনোভাবে জামালের পিঠে উঠল, কিন্তু কিছুক্ষণ পর রাকিব অনুভব করল তার পা নিচে নেমে যাচ্ছে। সে পা তুলতে চাইল, পারছে না। মনে হচ্ছে কেউ তার পা ধরে নিচের দিকে টানছে। জামাল তার পা নিজের পায়ের সঙ্গে বেঁধে দিল, বলল, যাই হোক, পা নিচে দেবেন না। রাকিব বলল, আমি পারছি না। জামাল বলল, আমি আছি, ভয় পাবেন না। ঠিক তখন রাকিব অনুভব করল তার পায়ের নিচের মাটি নরম হয়ে যাচ্ছে। মাটি যেন ধীরে ধীরে তার পায়ের ভেতরে ঢুকে যাচ্ছে। সে চিৎকার করতে যাচ্ছিল। জামাল তার মুখ চেপে ধরল, বলল, চুপ করেন, কিছু বলবেন না। আর ঠিক তখনই জামালের সামনে আবার সেই দুই সত্তা এসে দাঁড়ালো, একজন পুরুষ, একজন মহিলা। মহিলাটি বলল, ওকে নামিয়ে দাও। জামাল বলল, না। পুরুষটি বলল, ও আমাদের। জামাল বলল, কোনো দিনও না। মহিলা বলল, ওর সময় হয়ে গেছে। জামাল বলল, আল্লাহর হুকুম ছাড়া কারো সময় হয় না। এই কথার পর পরিবেশ যেন আরও ঠান্ডা হয়ে গেল। রাকিবের শরীর কাঁপতে লাগলো। সে কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে কেউ যেন তাকে পেছন থেকে টানছে। তার শরীর ভারী হয়ে যাচ্ছে। জামাল যখন মন্ত্র পড়তে শুরু করলো, একবার, দুবার, তারপর বারবার, সেই সত্তা ক্রমেই ভয়ঙ্কর হতে লাগলো। কিন্তু জামাল পিছিয়ে গেল না। সে বলল, যত শক্তি আছে দেখাও, আমি ওকে ছাড়বো না। তারপর হঠাৎ দূর থেকে একটা শব্দ এলো, খুব ক্ষীণ একটা শব্দ, আজানের মতো। জামাল কান খাড়া করলো, রাকিবও শুনতে পেল। তারপর শব্দটা পরিষ্কার হলো, আল্লাহু আকবার, ফজরের আজান। আজানের প্রথম শব্দের সঙ্গে সঙ্গে চারপাশ যেন কেঁপে উঠল। রাকিব অনুভব করলো তার শরীরের ওপরের ভার কমে যাচ্ছে, মাটির টান বন্ধ। জামাল ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। চারপাশে তাকালো, কেউ নেই, কোনো ইঁদুর নেই, কোনো অদৃশ্য সত্তা নেই। শুধু মাটির উপর অসংখ্য ছোট ছোট পায়ের ছাপ, আর তাদের শরীরের পোশাকে লেগে থাকা মাটি। তারা আজ কর্মস্থলে গেল না, সরাসরি মসজিদের দিকে গেল। ফজরের নামাজ পড়ল। নামাজ শেষে ইমাম সাহেবের কাছে বসে পুরো ঘটনা বলল। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন, কোনো কথা বললেন না। অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, তোমরা যে জায়গায় কথা বলছো সেটা আমি চিনি। রাকিব বলল, হুজুর, ওখানে কি সত্যিই কিছু আছে? ইমাম সাহেব বললেন, সন্ধ্যার পর ওই এলাকায় অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে। তারপর জোড়া আম গাছের কথা বললেন কয়েক মাস আগে ওই গাছের সঙ্গে এক দম্পতি আত্মহত্যা করেছিল। তারপর থেকেই মানুষজন ওই গাছের কাছ থেকে অদ্ভুত শব্দ শোনে। কেউ পথ হারায়, কেউ একই জায়গায় ঘুরতে থাকে, কেউ আবার বাড়ি ফিরে এসে বলে কেউ তাকে পেছন থেকে ডাকছিল। রাকিব চুপ করে শুনছিল। ইমাম সাহেব তার দিকে তাকিয়ে বললেন, তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে তার সব কিছু আমরা বুঝতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখবে, সব কিছুর উপরে আল্লাহ আছেন। তোমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, কোনো অপশক্তি তোমার ক্ষতি করতে পারবে না। তারপর ইমাম সাহেব রাকিবকে কিছু পানি দিলেন, কিছু দোয়া পড়ে দিলেন। তারপর বললেন, আজকে তুমি একা থাকবে না, জামালকে সঙ্গে রাখবে। রাকিব মাথা নাড়ল। সেদিন সকালটা শান্ত ছিল। রাকিব ভেবেছিল সব শেষ, কিন্তু দুপুরের পর একটা ঘটনা ঘটল। রাকিব ঘরের মধ্যে একা বসেছিল, জামাল বাইরে। হঠাৎ রাকিব অনুভব করল
তার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা ছুঁয়ে গেল। সে নিচে তাকালো, কিছু নেই। তারপর তার মনে হলো কেউ যেন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে দরজার দিকে তাকালো, দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে। রাকিব বলল, জামাল। কোনো উত্তর নেই। আবার বলল, জামাল ভাই। ছায়াটা নড়ল। রাকিব দরজার দিকে এগোতে গেল। ঠিক তখন বাইরে থেকে জামালের গলা, রাকিব, দরজা খুলিস না। রাকিব থেমে গেল। কিছুক্ষণ পর জামাল দৌড়ে এসে দরজা খুলল। বাইরে কাউকে দেখতে পেল না। জামাল রাকিবকে বলল, তুমি কি কাউকে দেখেছো? রাকিব বলল, দরজার নিচে ছায়া দেখছিলাম। জামাল কিছু বলল না, শুধু বলল, আজ থেকে একা থাকবে না। কয়েকদিন পর রাকিব অনেকটাই সুস্থ। সবাই ভাবছে এবার হয়তো আর কিছু হবে না। কিন্তু এক রাতে রাকিব ঘুমিয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার কপালের ওপর হাত রাখছে। যে চোখ খুলল, কেউ নেই। তারপর আবার চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর অনুভব করলো তার শরীরের ওপর মাটি পড়েছে একটু একটু করে। প্রথমে পা, তারপর হাঁটু, তারপর বুক। সে নড়তে পারছে না, চিৎকার করতে পারছে না। শুধু মনে হচ্ছে কেউ তাকে মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছে। হঠাৎ দূর থেকে জামালের গলা শুনতে পেল, রাকিব, রাকিব, তো চোখ খোল। রাকিব চোখ খুলল। জামাল তার পাশে দাঁড়িয়ে, তার হাতে পানি। জামাল পানি পরে রাকিবের মুখে দিল। রাকিব উঠে বসলো। তার শরীর ঘামে ভিজে গেছে। জামাল বলল, কি দেখেছিস? রাকিব কাঁপতে কাঁপতে বলল, ওরা এসেছে। জামাল বলল, কারা? রাকিব বলল, যারা ওই রাতে ছিল। জামাল কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, আমি বুঝতে পারছি এই জায়গা আপনার জন্য ভালো না। আপনাকে বাড়ি পাঠাতে হবে। পরদিনই রাকিবকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হলো। জামাল তাকে সঙ্গে নিয়ে রওনা হলো। পথে রাকিব বারবার পেছনে তাকাচ্ছিল। জামাল বলল, পিছনে তাকাবেন না। রাকিব বলল, কেন পিছনে তাকাবো না? জামাল বলল, কিছু জিনিসকে পেছনে রেখে আসতে হয়। পেছনে তাকালে সব কিছু আবার মনে পড়ে যায়। রাকিব আর পেছনে তাকালো না। অবশেষে সে নিজের বাড়িতে পৌঁছালো। পরিবার তাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। কারণ তারা তো ভেবেছিল তাদের ছেলে আর নেই, আর সেই ছেলে এখন তাদের সামনে দাঁড়িয়ে। রাকিব কয়েকদিন পরিবারের সঙ্গে থাকলো। ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। মাথার ক্ষত শুকিয়ে গেল, কপালে একটা দাগ থেকে গেল, কিন্তু তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। জামালও নিজের জীবনে ফিরে গেল। তবে সে নাকি আজও সেই রাতের কথা মনে করলে চুপ হয়ে যায়। কারণ সে জানে সেদিন নৌকায় সে একা ছিল না। আর জোড়া আম গাছের কাছে যে দুজন দাঁড়িয়ে ছিল তারা কোনো স্বাভাবিক মানুষ ছিল না। তো বন্ধুরা, একবার ভাবুন, একজন মানুষকে মৃত ঘোষণা করা হলো, তারপর তাকে মর্গে নিয়ে যাওয়া হলো, ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হলো, কিন্তু মর্গের ভেতরে আর চোখ নড়ল, তার আঙ্গুল নড়ল, বুকের ভেতর হার্টবিট পাওয়া গেল, সে বেঁচে গেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর তার পেছনে যেন কিছু একটা লেগে রইল। একটা মাঝেবিহীন নৌকা, 1.5 ঘন্টার অদ্ভুত যাত্রা, অদৃশ্য কারো সঙ্গে জামালের লড়াই, অসংখ্য ইঁদুর, জোড়া আম গাছ, দুজন অদৃশ্য সত্তার দাবি, ওকে আমরা নিয়ে যাব। কিন্তু শেষ পর্যন্ত তারা পারেনি। কারণ মানুষ যতই দুর্বল হোক, অদৃশ্য শক্তি যতই ভয়ঙ্কর হোক, সব কিছুর ওপরে একজনের ইচ্ছাই শেষ কথা। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে কেউ মারতে পারে না। ঘটনাটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আবারও ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রাতের নির্জন রাস্তায় অকারণে একা বের হওয়া থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।